শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন শুভমানস ঘোষের লেখা আনন্দনগরী। শুভমানস ঘোষের আসল নাম মানস ঘোষ। জন্ম 17 অক্টোবর 1958 হাওড়ার শালকিয়ায়। ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির সূত্রপাত। তাঁর প্রথম গল্পগ্রন্থ গল্প অল্প স্বল্প প্রকাশ পায় 1988 সালে। 2010 সালে লেখা বন্ধুর বাড়ি উপন্যাস লেখককে ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা দান করে। ছোটদের ছোট গল্পে বিশিষ্ট অবদানের জন্য তিনি গৌরবময় অজগর পুরস্কার পান। এছাড়াও পেয়েছেন রায় গুণাকর ভারতচন্দ্র স্মৃতি পাঞ্চজন্য সাহিত্য স্মারক সম্মান পুরস্কার, বটুক নন্দী স্মৃতি সম্মান প্রভৃতি। আজ গল্প স্বল্পে শুনবেন শুভমানস ঘোষের লেখা আনন্দনগরী। গল্পে দেবনারায়ণের ভূমিকায় অর্পণ, গল্পের কথক সোমক, গল্পের সূত্রধার সৌমি, অন্যান্য ভূমিকায় অর্ণব, অপরূপা, সৌমিক, দেবলীনা, সুদীপ্ত, সৌহার্য ও শ্রেয়াংশী। শুরু হচ্ছে আনন্দনগরী। থ্রিলার ও অলৌকিক সাহিত্যের লেখক বর্ণদ্বীপ দেবনারায়ণ বাবুর সঙ্গে দেখা করতে এসেছে। দেবনারায়ণ বাবুর এক্সট্রা সেন্সারি পারসেপশন আছে। সামনে কারো বিপদ দেখলে থাকতে পারেন না, অটোমেটিক্যালি তার মুখ দিয়ে বেরিয়ে আসে, আপনার সামনে বিপদ, খুব সাবধান। একে বলে ডেঞ্জার ইনস্টিংক্ট। বর্ণদ্বীপের সঙ্গে এসেছে তার বান্ধবী অনুজা। সে MA করছে। সাবজেক্টের পাশাপাশি গল্প উপন্যাসের পোকা একেবারে। কিন্তু সেসব হলো সামাজিক লেখা। অলৌকিক ভৌতিক লেখার সে তেমন ভক্ত নয়। পড়ে মনে তিক্ততা জাগে। তার মনে হয় এসবের যাঁরা চর্চা করেন অথবা কল্পনা সহযোগে ধ্যান দিয়ে আবাহন করেন তাদের ভালো হয় না। জেনে শুনেই তাঁরা নেগেটিভ শক্তির জালে ফেঁসে যান। ঠিক সেই কাজটাই করছে দেখে তাই এক সময় বর্ণদ্বীপকে তা থেকে বের করে আনার জন্য আদা জল খেয়ে লেগেছিল অনুজা। রণে ভঙ্গ দিয়ে আপাতত সেটেলমেন্টে এলেও কতদিন সে নিরস্ত থাকবে বলা কঠিন। তাই অনুজাকে দিয়ে ঠিক সুবিধে হচ্ছে না দেখে ইদানিং বর্ণদ্বীপ এসব লেখা পড়ার জন্য তার কলেজের এক কলিগ মৌমিতার সাহায্য নিচ্ছে। তাতে কিছুটা মনক্ষুণ্ণ অনুজা। বর্ণদ্বীপও ভয়ে ভয়ে আছে। মেয়েদের মন বলে কথা, পাছে সে সেটেলমেন্ট ব্রেক করে আদরে তো আজই রেখেছে তাকে। কয়েকদিন আগে অনুজাকে বাদ দিয়েই মৌমিতাকে নিয়ে তার সমস্যার ব্যাপারে কথা বলতে দেবনারায়ণ বাবুর বাড়িতে গেছিল বর্ণদ্বীপ। দেবনারায়ণ বাবু তাদের আশ্বস্ত করে তাঁর ডেঞ্জার ইনস্টিংক্টের প্রথম উপলব্ধির অভিজ্ঞতার কথা সবিস্তারে বলেছিলেন। ঘটনাটা মৌমিতাকে এতটাই আচ্ছন্ন করেছিল, সে বর্ণদ্বীপের দাদা কাম বন্ধু বই বন্ধু পাবলিশার্সের বালির আউটলেটের ম্যানেজার সাফল্যদাকে না শুনিয়ে পারেনি। সাফল্যদাও বেজায় চঞ্চল হয়ে ফোনে অনুজাকে সব জানিয়ে দেয়। জানার অপেক্ষা অনুজা বর্ণদ্বীপকে চেপে ধরেছিল। আমাকে নিয়ে গেলে না কেন? তোমরা একাই সব শুনবে? যাওয়ার আগে আমাকে একটা ফোন করতে পারলে না? মানে হঠাৎ করে না ব্যাপারটা হয়ে গেছে। তাছাড়া ভৌতিক অলৌকিক ব্যাপারে তো তোমার অরুচি, তাই আর। ভৌতিক অলৌকিকে কে ধার ধারে? তোমরা যাচ্ছ জানলে আমিও যেতাম। আমারও একটা ব্যাপার ছিল, স্যার দেখলেই বুঝতেন। ডেঞ্জার ইনস্টিংক্ট হলো ভৌতিকের অনেক হাই লেভেলের বিদ্যা। স্পিরিট নয়, নট লেস দ্যান স্পিরিচুয়াল কাল্ট। তোমার আবার কি সমস্যা? গোলমাল হয়েছে নাকি? তোমাকে বলবো কেন? আমায় শিগগিরই নিয়ে চলো। চলো তো, কালই যাব। ততক্ষণে ব্যাপারটা স্পষ্ট হয়েছিল বর্ণদ্বীপের কাছে। বুঝেছিল স্পিরিচুয়াল নয়,
নেহাত ফিজিক্যাল সমস্যা নিশ্চিত করে মৌমিতাকে নিয়েই টেনশন করছে অনুজা। একই কলেজের অধ্যাপক অধ্যাপিকার সম্পর্কের ভবিষ্যৎ তার পক্ষে উটকো বিপদ ডেকে আনতে পারে কিনা যাচাই করে নিতে চাইছে। একক ছেলেদের কাছে একটা মেয়ে সবসময় আনন্দের, কিন্তু বেলাইনে কেউ মাঝে ঢুকে গেলেই আনন্দের একেবারে দফা রফা যাকে বলে। কিন্তু তার ক্ষেত্রে তা যে নেহাতি অমূলক। যাই হোক, হাসি সামলে আর কথা বাড়ায়নি বর্ণদীপ, অনুজাকেও আর ঘাঁটায়নি। আজ বিকেলে বালিখালে অনুজার সঙ্গে মিট করে দেবনারায়ণ বাবুর বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। আবদার করে বলেছে, স্যার অনুকে একটু দেখুন তো, ওর সামনে বিপদ আপদ আছে কিনা। দেবনারায়ণ বাবু তাদের ঘরে এনে চেয়ারে বসিয়ে নিজেও তার দোলন চেয়ারে বসে হেসে বললেন, না 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 না, কিছুই দেখতে পাচ্ছি না। যে কারণে ওর আশা তার কোনো মেরিটই নেই। নেই? কিচ্ছু নেই। যাক বাবা। বেকার টেনশন করছো অনুজা, স্থির হয়ে বসো। এর মধ্যে কি পড়লে বলো, স্ট্রাইকিং কিছু হলে বলো। কদিন আগে একটা অদ্ভুত গল্প পড়েছি স্যার, কপি পেস্ট। কম্পিউটারে লেখা কপি করে আলাদা ফাইলে পেস্ট করলে তার প্রথমটার যেমন অবিকল কপি হয়, সেভাবে একজন লোকের সঙ্গে তার হুবহু কপি পেস্ট সংস্করণের মুখোমুখি দেখা। পড়তে ভারী ইন্টারেস্টিং লেগেছিল স্যার। আগের দিন তো আমি ফাঁকিতে পড়েছি, আমাকে বাদ দিয়ে দ্বীপ এসেছিল, দারুণ একটা গল্প বলেছিলেন শুনলাম। আচ্ছা, এর ওপর কোনো গল্প স্টকে আছে আপনার? কপি পেস্ট? কার লেখা অনু? তোমায় বলবো কেন? বলেও অভিমান সামলে অনুজা বলেই দিল, অলিক রঞ্জন ধর। অলিক রঞ্জন ধর? আরে সেও তো অলৌকিক গল্প লেখে। তার গুরুর নাম দ্বিজপদ সাঁতরা। তার স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত কেমন করে আসে নামের একটা গল্প পড়ে জানতে পারলাম দ্বিজপদ আর ইহজগতে নেই। অলিক রঞ্জন একটু বড় হলেও বর্ণদ্বীপের প্রায় সমবয়সী লেখক। তার সঙ্গে পরিচয় আছে, ফোনেও কথাবার্তা হয়, কিন্তু কিছুকাল ধরে সে নিরুদ্দেশ হয়ে গেছে, ফোনেও পাচ্ছে না। তা শুনে বর্ণদ্বীপ বিমর্ষ স্বরে বলল, শুনেছি দ্বিজপদবাবু মারা যেতে সে খুবই ভেঙে পড়েছিল। ওই গল্পেই তো দ্বিজপদবাবুর কাছে স্বেচ্ছামৃত্যুর অলৌকিক ঘটনা শোনার পর শুনছি সব ছেড়ে ছুড়ে সে তিব্বতে চলে গেছে। লেখক তো ও পারে, হতেই পারে। তোমাদের লেখক সাহিত্যিকদের নিয়ে এক মুশকিল বর্ণদ্বীপ। বড্ড আবেগে চলো তোমরা, আবেগ কাটলেই দেখবে ঠিক ফিরে আসবে, গাঢ় গুঁজে ফের অলৌকিক সাহিত্যে ডুবে যাবে। তাই যেন হয় স্যার। বড় ভালো লেখে অলিক রঞ্জন, ওর এক একটা লেখা পড়ে মনে হয় যেন আমারই লেখা। বর্ণদ্বীপ আর চোখে অনুজাকে একবার দেখেই উদাস হয়ে গেল। এই চোখে দেখা পৃথিবীর বাইরে যে কত বড় রহস্যময় জগৎ পড়ে আছে, সেসব উপলব্ধির ক্ষমতা কি সকলের থাকে? গ্রেট! এই জন্যই তোমাদের ভালো লাগে বর্ণদ্বীপ। চারপাশের আজে বাজে ঘটনা আর মারদাঙ্গার পরিবেশের থেকেও তোমরা অন্যরকম ভাবনা চিন্তার খোঁজে আছো, দেখলে বড় আনন্দ হয়। এই যে মানুষের ডুপ্লিকেট কপির কথা বলল অনুজা, শুনে আমার বিখ্যাত বটানিস্ট কার্ল লিনিয়াসের কথা মনে পড়ছে। 1970 খ্রিস্টাব্দে উনি প্রথম উদ্ভিদ প্রাণীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রেণীবদ্ধ করেন। বইয়ে পড়েছি কার্ল ছিলেন মাইগ্রেনের ক্রনিক পেশেন্ট। যখন তার মাথার যন্ত্রণা হতো তখন তিনি তার ডুপ্লিকেট কপিকে দেখতে পেতেন। কিরকম? সে খুব মজার। মাথা যন্ত্রণার মধ্যে বিজ্ঞানী হয়তো বেরিয়েছেন ঘর থেকে, বাগানে গেছেন গাছ দেখতে বা ফুল পাড়তে, হঠাৎ দেখলেন তার ভেতর থেকে বেরিয়ে এলো আরেকজন কার্ল। কিছুটা দূরে দাঁড়িয়ে সে অনুকরণ করতে লাগলো কার্লকে। যেমন ধরো, ওই কার্ল গাছের পরিচর্যা করছেন, সেও করছে, কার্ল ফুল তুলছেন, সেও তুলছে। একে বিজ্ঞানীরা সাধারণভাবে হ্যালুসিনেশন বললেও নিজেকে দেখা মানে তারা বলেন নিজের অটোস্কোপিং ডাবলসকে দেখা। হ্যালুসিনেশন নামক বইতে জনৈক ডাক্তার অলিভার স্যাক্সো তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এমন বহু ঘটনার উল্লেখ করেছেন। দেবনারায়ণ বাবু
থামলেন। তারপর একটু চিন্তা করে অনুজার দিকে চেয়ে বললেন, তুমি যখন জানতে চাইছো, এরকম একটা ঘটনার কথা বলতেই হয়। না, কারো মুখে শোনা নয়, আমার জীবনেই ঘটেছিল। সেটার ব্যাখ্যা আজও নেই আমার কাছে। আরেক লেখক প্রতাপরঞ্জন বর্ধনের বই পড়াই কাল হয়েছিল বোধহয় আমার। প্রতাপরঞ্জন বর্ধন? আমাদের অলৌকিক গল্পের সিনিয়র লেখক প্রতাপরঞ্জন স্যার? সম্ভবত তিনি। তাঁর লেখা বইটার নাম হচ্ছে মৃতের নগরী, বুঝলে। কলেজ স্ট্রিটে এক পুরনো বইয়ের দোকানে হঠাৎ করে পেয়ে যাই। তার অনেক লেখা পড়েছি, কিন্তু এমন লেখাও লেখেন আমি জানতামই না। হ্যাঁ, পড়ে তো আমি কি বলে একবারে স্টান্ট। বর্ণদীপ উত্তেজনায় এগিয়ে বসল। তাহলে শিওর প্রতাপরঞ্জন স্যার। কম বয়সে এসব লেখা লিখতে লিখতেই তো পরে পুরোদস্তুর অলৌকিক সাহিত্যে চলে আসেন। তার লেখা একটু তথ্য মিশে যায় ঠিকই, তাই তেমন নাম করতে পারেননি, কিন্তু সলিড লেখা। তা কি লিখেছিলেন প্রতাপরঞ্জন স্যার? এই শুরু হয়ে গেল তোমার হাঁক পাকানি। গল্প শুনতে এসেছো, গল্প শোনো। ভদ্রলোক কি লিখেছিলেন সেটা পরে বলবো, আগে ঘটনায় যাই। দেবনারায়ণ বাবু মনে মনে ঘটনাটা গুছিয়ে নিতে শুরু করলেন। বললেন, সে অনেক কাল আগের কথা, বুঝলে। তখন আমার ছেলে সৌম্যর বয়স হচ্ছে 10 বছর। মধ্যপ্রদেশের জয়ন্ত কলিয়ারি টাউনশিপে থাকতো আমার শালা সুমন। কলিয়ারিতে চাকরি করত, পরে ট্রান্সফার নিয়ে চলে আসে কলকাতা হেড অফিসে। যাই হোক, কদিনের জন্য বেড়াতে গিয়ে তার ওখানেই উঠেছি। বুঝলে অনুজা, সে তো একেবারে ছবির মতো সুন্দর জায়গা। সুন্দর পাহাড়ি প্ল্যান্ট সিটি, ফাঁকা ফাঁকা চওড়া তকতকে রাস্তা, 3 মিনিট অন্তর বা তার আগে পরে প্রাইভেট কার বা এক আধটা কয়লা বোঝাই ট্রাক, ডাম্পার বা বুলডোজার আসছে আর যাচ্ছে। তো পথের দুপাশে জঙ্গল, কি সব চওড়া গুঁড়িওয়ালা বিশাল বিশাল গাছ। এখন কেমন হয়েছে জানি না, তখন দেখেছিলাম বনের ফাঁকে ফাঁকে দিব্যি পোষা জানোয়ারের মেজাজে ঘুরে বেড়াচ্ছে ভালুক। তেড়ে আসা, দাঁত খিচুনোর বালাই নেই। জয়ন্ত কলিয়ারির কাছাকাছির মধ্যে রসগোন্ডা বলে একটা টুরিস্ট স্পট আছে। বছর 4 আগে প্রথম যখন সেখানে গিয়েছিলাম, জায়গাটা আমার বেশ ভালোই লেগেছিল, বুঝলে। তখনই ঠিক করেছিলাম আবার আসবো, তোমাদের বৌদি আর ছেলেকেও দেখাবো, তারা এবার সঙ্গেই আছে। তো রসগোন্ডা যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে একদিন বিকেলে আমি আর সুমন বেরিয়ে পড়লাম। স্কুটারে চেপে চলে এলাম মার্কেটে। গাড়ির খোঁজ করতে গেল সুমন, আর আমি দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে নিচ্ছিলাম। এমনিতে রাস্তা ফাঁকা হলেও মার্কেট এলাকায় তো জানোই ভালোই জনসমাগম হয়, ওখানেও তাই। হ্যাঁ, তবে কলকাতার মতো ঠাসাঠাসি ভিড় নেই, সব রকম দোকানপাটি আছে। হ্যাঁ, পাকা দোকানের পাশে গুমটির দোকান কিংবা ছোট ছোট ঠেলাতেও নানান পসরা বিক্রি হচ্ছে। সারা ভারত থেকে কলিয়ারিতে কাজের খোঁজে লোক এসে ভিড় করছে এখানে। তারা বেশ ফুর্তিতে ঘুরছে ফিরছে, জিনিসপত্র কিনছে, এটা সেটা খাচ্ছে। বাংলার সঙ্গে সঙ্গে হিন্দি তো বটেই, পাঞ্জাবি, তেলুগু, তামিল, মালায়ালাম, এমনকি ওড়িয়া ভাষা বলিও কানে আসছে। নাকে নথপাড়া আদিবাসী রমণীদেরও দেখা যাচ্ছে, সঙ্গে তাদের মরদ আর বাচ্চা। তো রসগোন্ডার কাছেই মারা কেভস বলে একটা সুপ্রাচীন গুহা ক্ষেত্র আছে, বেশ দর্শনীয় স্পট। জলপ্রপাত দেখে সেটিও দেখার ইচ্ছে ছিল। তার মানে হচ্ছে গিয়ে সারাদিনের জার্নি, তার তো একটা প্রিপারেশন চাই। তো ছোটখাটো কেনাকাটা সেরে স্টেশনারি কিছু জিনিস কিনবো বলে এগোচ্ছি। ঘটে গেল বিদঘুটে কাণ্ড এক। সামনে এসে দাঁড়ালো এক অল্প বয়সী ছেলে। নমস্কার নেই, আলাপের বালাই নেই। আমার হাত থেকে বাজারের পলিথিন ব্যাগটা নিয়ে বলল, আমায় দিন জামাইবাবু, গাড়ি ঠিক হয়েছে। আর শুনুন, ওই কাল সকাল 6টায় আসবে কোয়ার্টার্সে, বুঝেছেন? আমি হকচকিয়ে গেলাম। এ কি, আপনি কে ভাই? ছেলেটির স্বাস্থ্য ভালো, হাইট ভালো, এমনিতে আমার শ্যালো সুমনের মতো লাগে অনেকটা। আর সে তো অনেকই অনেকের মতো লাগে, তাই বলে জামাই আদর করে কে কার জিনিস হাত বদল করে নেয় বলতো। আমি পত্রপাঠ তার হাত থেকে ব্যাগটা নিজের কবজা নিয়ে বললাম, আপনাকে তো চিনতে পারছি না।
আপনার না এই সবেতেই ইয়ার্কি কিন্তু জামাইবাবু, যাই বলুন। ইয়ার্কি আপনি করছেন? কাকে জামাইবাবু বলছেন? হ্যাঁ, আপনি পারেনও বটে। চলুন চলুন, কাল ভোরে বেরোতে হবে, বুঝেছেন? অনেক কাজ বাকি। আমি তো আরো বিরক্ত। রে, আপনার সঙ্গে আমি যাব কেন? আপনি কে বলবেন তো? আরে বলবো, আমি হলাম আপনার শালা বাবু, আর আপনি হলেন আমার জামাই বাবু। হাওড়ার বালিতে থাকেন, আমার কাছে বেড়াতে এসেছেন, হলো তো? আমি তো অবাক, ছেলেটা হেসেই চলেছে। আরো 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 বলবো, হ্যাঁ আরো কিন্তু আছে। এই কাল আমরা শালা ভগ্নিপতি ফ্যামিলি নিয়ে রসগন্ডায় বেড়াতে যাচ্ছি। কি ঠিক আছে তো? হ্যাঁ, পরীক্ষায় পাশ করেছি তো। আরে কি বলুন। এবার আমি ঘাবড়ালাম। সবই তো ঠিকঠাকই বলছে ছেলেটা। গাড়ি খুঁজতে বেরিয়ে চেহারা বদলে গেল নাকি সুমনের? নাকি আমার সঙ্গে তামাশা করতে একে পাঠিয়ে আড়ালে দাঁড়িয়ে হাসছে? আমি ভুরু কুঁচকে জেরা করলাম। বালি? আপনার জামাইবাবু বালির কোথায় থাকেন শুনি? হ্যাঁ, আরো পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আপনি না রসিক লোক কিন্তু জামাইবাবু। ছেলেটা হাসতে হাসতে বালির যে তল্লাটে আমি থাকি তার নিখুঁত বর্ণনা দিয়ে আরো যা জানালো, তাতে চক্ষু চরক গাছ হয়ে গেল আমার। হ্যাঁ, সে বলল, আমার জামাইবাবুর নাম দেবনারায়ণ, শর্টে দেব। আমি তাকে জামাইবাবুই তো বলি। এই দিন কয়েক হলো আপনারা সপরিবারে আমার কোয়ার্টার্সে এসেছেন, ঠিক কি না? হ্যাঁ, দাঁড়ান, সবই যখন ঠিকঠাক বলছেন, আপনার নামটা হলো সুমন, তাই তো? এই দেখুন কি অ্যাক্টিংটাই জানেন। হ্যাঁ, আরে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আরে আমি সুমন। প্লিজ এবার শেষ করুন জামাইবাবু, অনেকক্ষণ হয়েছে। শেষ করবো মানে? ওয়েট, আপনিও কলিয়ারিতে কাজ করেন, সার্ভে অফিসার? হ্যাঁ, এই দেখুন, সব জেনেও না জানার ভান করছেন। ভালো খেলা। এই রে, কি হলো? কথায় কথায় একটা জিনিস কেনা হয়নি। একটু দাঁড়ান তো জামাইবাবু, আমি এক্ষুনি আসছি। ছেলেটা হন হন করে চলে গেল। আমি হাঁ করে চেয়ে আছি। তো মিনিট খানেকের মধ্যে এসে দাঁড়ালো সেই ছেলেটি নয়, আমার শালা সুমন। তখন না মনে কেমন সন্দেহ হলো। শালা তো, সন্দেহ গেল না। খুঁটিয়ে দেখতে লাগলাম তাকে। না, আমার শালাই বটে। ডান, গাড়ির ব্যবস্থা হয়েছে, সকাল 7টায় আসবে দেবুদা। হ্যাঁ, দেবুদা? জামাইবাবু তো বলছে না? ব্যাস, যেটুকু সন্দেহ ছিল মিটে গেল। তাও শালার মুখের দিকে চেয়ে আছি, বিস্ময়ের অন্ত নেই। যে ছেলেটার সঙ্গে কথা বলছিলাম অনেকটা কি বলো, পুরোটাই সুমনের মতো দেখতে, বুঝলে? সুমন কি তাকে দেখেছে, চেনে? আগে সাবধান করে গন্ডগোলে পড়তে হতো না আমায়। এক শহরে দুজন একে অপরের কপি পেস্ট, কিরকম কোএক্সিস্টেন্স। ভাবতে ভাবতে হঠাৎ চমক মাথায়। প্রতাপ রঞ্জনের কথা মনে পড়লো আমার। অটোস্কোপিক ডাবলস। হ্যাঁ, অটোস্কোপিক ডাবলস। তবে কি সুমন ছেলেটার অটোস্কোপিক ডাবলস, না ছেলেটা সুমনের? একইভাবে আমিও ছেলেটার জামাইবাবুর ডাবলস, না তিনি আমার? কি জকমারি! তার মানে তিনিও তো মার্কেটে ঘুরছেন। বললাম, আশ্চর্য আশ্চর্য। আরে কি বিড়বিড় করছেন দেবুদা? আমার মতো দেখতে মার্কেটে কাউকে দেখলে নাকি সুমন? এই কি বলছেন? আপনার মতো দেখতে? হ্যাঁ, একদম জেরক্স কপি, ডুপ্লিকেট কপি নয়, একদম অরিজিনাল। বাইরে থেকে এসেছেন, রাস্তা হারিয়ে ফেলেন কিনা কে জানে। এই দেখুন, তাহলে তো মহা মুশকিল। হ্যাঁ, আপনার মতো দেখতে এখানে আপনি দেখেছেন? হ্যাঁ রে বাবা, একদম আমার মতো। তুমি দেখেছো কিনা সেটা তো বলো। আমার ভালো লাগছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে তো মহা মুশকিল। আপনার মতো দেখতে, এত মিল।
তাই তো বললাম, তোমার মতো দেখতেও একজনকে দেখেছি, তারই জামাইবাবু বলল। এ তো ভৌতিক কাণ্ড। এত এত জায়গায় ঘুরেছে, এতদিন বেঁচে আছে, এইসব তো আগে হয়নি। এ কোথায় এসে পড়লাম রে বাবা? বেছে বেছে এত মিল আমাদের বেলাতেই হবে কেন? বলতে বলতে থেমে গেলাম। সুমনের মতো দেখতে ছেলেটার কথা ভুলে গেলাম। তার জামাইবাবু আমার মনকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল। অনুভব করলাম ভদ্রলোককে দেখার জন্য আমার মনটা কেমন যেন আকুল হয়ে উঠেছে। নিজেকে সামলানো কঠিন হচ্ছে, একবার কেমন ছটফট ছটফট করছে। অসম্ভব একটা টান অনুভব করছিলাম। কিরকম টান? সেটাও যেন চেনা চেনা ঠেকছিল। ভীষণ ভীষণ চেনা বনদীপ। দেবনারায়ণ বাবু থামলেন। জাগে না বর্ণদীপ, এবার কি প্রশ্ন আছে তোমার করো। প্রতাপরঞ্জন স্যারের বইটার কথা বলছিলেন না, মৃতের নগরী? রাইট রাইট। এবার সময় হয়েছে তা নিয়ে আলোচনা করার। যেখানে টাইম নিয়ে আলোচনা প্রসঙ্গে তোমাদের লেখক প্রতাপরঞ্জন শ্রীমদ্ ভাগবত গীতার কথা টেনেছেন এবং তার উপর গভীরভাবে ভাবনা চিন্তা করে বিশেষ এক তত্ত্ব উদ্ভাবন করেছেন। একেবারে ইউনিক আইডিয়া। কিরকম স্যার? গীতায় পড়েছ নিশ্চয়ই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত কৌরব পক্ষের আত্মীয় স্বজনদের দেখে মহাবীর অর্জুন কেমন যেন ভেঙে পড়েছিলেন। শত্রুপক্ষে যোগ দিলেও সকলেই তো তাঁর পরম প্রিয়। হ্যাঁ, শিশুকাল থেকে তাঁদের দেখেছেন, তাঁরই তো আত্মীয় সকলে। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। তো তিনি অস্ত্রশস্ত্র গুটিয়ে বসে পড়েছেন, প্রবল বিষাদগ্রস্ত। তো অর্জুনকে বিষাদ মুক্ত করতে, উজ্জীবিত করতে, পুনরায় বীরত্বে প্রতিষ্ঠিত করতে তাঁর রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? ভাবো কি বলেছিলেন? তুমি যাদের দেখছ তারা সকলেই মরে গেছেন, তাদের আমি আগেই মেরে রেখেছি। তুমি কি করবে? আমার কৃতকর্মেরই অনুকরণ করবে মাত্র। কোনো পাপই তোমাকে স্পর্শ করতে পারবে না। অতএব অহেতুক কাপুরুষতা ত্যাগ করে অস্ত্র গ্রহণ করো, যুদ্ধে অবতীর্ণ হও, আমার ইচ্ছার শুধু উপলক্ষ হও, কসমিক ইচ্ছার অঙ্গ হয়ে পরিপূর্ণ হও। বুঝলে ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইলেন? মোদ্দা কথাটা কি? বর্ণদ্বীপের মুখে কথা নেই, ঘাড় নাড়িয়ে অক্ষমতা জানাচ্ছে। ডাবল-এমএতে পাড়ি দেওয়া বিদুষী অনুজা লজ্জায় পড়েছে, সেও নির্বাক। আরে বুঝলে না, এখানেই তো প্রতাপরঞ্জনের ইউনিক ব্যাখ্যার কামাল। হ্যাঁ, শোনো, শ্রী ভগবানের কথাই প্রমাণ করে পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনোটাই প্রকৃত বা সত্য ঘটনা নয়। আগে ঘটে যাওয়া ঘটনার অ্যাকশন রিপ্লে মাত্র। কাজে পৃথিবীতে যারা আছে, ঘুরে চলে বেড়াচ্ছে, তারা কেউ জীবিত নয়, সকলেই মৃত। পৃথিবীটা আস্ত একটা মৃতের নগরী ছাড়া আর কিছু নয়। আমরা সকলেই ভূত, পরলোকের বাসিন্দা। এখান থেকে বেরোনোর জন্য ছটফট করছি, সবসময় চেষ্টা করছি আমার মূলের কাছে, মানে আসল যে মানুষটার হয়ে আমি প্রক্সি দিচ্ছি তার কাছে ফিরে যেতে, কিন্তু পারছি না। ফার্স্ট ক্লাস, কি আইডিয়া! আরে দাঁড়াও দাঁড়াও, আসল ফার্স্ট ক্লাস অনেক দূর। হ্যাটস অফ প্রতাপরঞ্জন। অ্যাকর্ডিং টু গ্রেট প্রতাপরঞ্জন, মূলের কাছে তার ফেরা একমাত্র তখনই সম্ভব হয় যদি কোনো কারণে সময়ের হাওয়ার মুখ ঘুরে যায়। সময়ের হাওয়া বদলানো, সেটা কি স্যার? মানে হলো, সময় তো অতীত থেকে বর্তমানকে ছুঁয়েই দুরন্ত গতিতে ভবিষ্যতের দিকে ছুটছে। তো এক ন্যানো সেকেন্ডের অনেক অনেক কম সময়ের জন্য হঠাৎ করে এই সিস্টেম ভেঙে পড়লেই সময়ের প্রবাহের মুখ ঘুরে যায়। যাকে তারপর শোনো। বলেই শটান গল্পে চলে গেলেন আবার। কিন্তু বর্ণদ্বীপের মনের মধ্যে
অজস্র প্রশ্ন ফুট কাটছিল। বলতে গেলে পাছে আবার দেবনারায়ণবাবুর ধমক খায়, মুখ ফুটে কিছুই বলতে পারল না। কোয়ার্টার্সে ফিরে সুমন কাজে ব্যস্ত হয়ে পড়ল। সকালে উঠে টাইম পাওয়া যাবে না। তার বউ সাথী ব্রেকফাস্ট রেডি করছিলেন, তাকে হেল্প করছিলেন তোমাদের কাকিমা। বিকেলের ঘটনাটা নিয়ে খানিক আগে তাদের মধ্যে এক প্রস্ত হাসাহাসি হয়েছে। সাথী ঠাট্টা করে আমার স্ত্রীকে এমন এমন কথা বলছিলেন, তিনি তো হেসেই গড়াগড়ি। আমার ছেলে সৌম্য আর সুমনের মেয়ে টুই হই হই করে খেলছিল। চারপাশে বেশ একটা আনন্দের পরিবেশ, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছিল না। একটা অবসাদ চেয়ে আছে শরীরে, ভেতরটা বড্ড অস্থির করছিল। আমার মতো দেখতে আরেকজন লোক এই শহরে চলে ফিরে বেড়াচ্ছে। আমার কি বলবো, গা চমচম করছিল, আফসোসও হচ্ছিল। মনে হচ্ছিল ছেলেটির জামাইবাবুর সঙ্গে একবার আলাপ করে এলেই হতো। কিরকম দেখতে সে আমার মতো সেরকম দেখতাম। জোর করে সুমন আমায় নিয়ে চলে আসা হয়নি। সে যাকে, গোছগাছের ফাঁকে ঠাট্টায় যোগ দিয়েছিল আমার শালাবাবু। হঠাৎ বলল, দেবুদা, আপনার জেরক্স কপি যদি আজ রাতে কাউকে খুন করেন, পুলিশ কিন্তু আপনাকে এসেই ধরবে। তাই বলি, খুব সাবধান কিন্তু। তোমাদের কাকিমার ঠাট্টাটা উপভোগ করে হাসতে হাসতে বললেন, আর যদি নিজেই খুন হয়ে যান ভদ্রলোক? তাহলে পুলিশ যায় যাক, দেবুদা যেন স্পটে না যায়। হ্যাঁ, ওই ভূত বলে ভয়ের চোটে পুলিশই পালাবে। আমি তাদের কথায় অংশ না নিয়ে গম্ভীরভাবে ভেতরে চলে গেলাম। বাচ্চাদের চিৎকার ভালো লাগছিল না। দরজাটা দিয়ে বিছানায় শুতেই আবার মৃতের নগরী বইটার কথা মনে পড়ল। পর্ণদীপ, কি বলবো, মনে হলো আমার ক্ষেত্রেও কি তাই হতে চলেছে। তার জন্য কি লোকটার প্রতি এত আকর্ষণ অনুভব করছি। লোকটাকে দেখতে যখন আমার মতো, একই নাম আমাদের, তাহলে আমি তার নই, সে নিশ্চিতভাবেই আমারই আসল। মুখোমুখি হলেই মিলেমিশে যাব আমরা। তার মানে মৃতের নগরী থেকে চিরপরিত্রাণ পেতে চলেছি আমি। ভাবতে ভাবতে মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছিল, মুষড়ে পড়ছিলাম। এই তো এলাম সুন্দর ভুবনে, কিছুই দেখা হলো না, কিছুই জানা হলো না, কাউকে জানানো দূরের কথা। পৃথিবী ছেড়ে যেতে কারই বা ভালো লাগে বলতো। সাধকরা মুক্তি মোক্ষের জন্য কোন আনন্দে যে জীবন বাজি লাগিয়ে দেন কে জানে। ঈশ্বর সর্ষে বিন্দুর চেয়ে কোটি কোটি সূক্ষ্ম হয়ে মহা মহা ব্রহ্মাণ্ডের ভর নিজের মধ্যে সমাহিত করে নির্বিকল্প হয়ে বিরাজ করছিলেন। কেন, কোন প্রণোদনায় তার ঘুম ভাঙল? কথা বলার ইচ্ছে থেকে শব্দের আকারে মহা বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে কোন আশ্চর্য আনন্দে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরলেন। সেই আনন্দের স্বাদ লুটে পুটেই যদি না নিলাম, তাহলে কিসের আর এই জীবন বলতো? মায়ের পেটে দিনের পর দিন, মাসের পর মাস গুটিসুটি মেরে শুয়ে দুর্জয় কষ্ট ভোগ করে জন্ম নেওয়া কেন? বর্ণদ্বীপ আর থাকতে পারল না। দেবনারায়ণবাবু বকলে বকবেন, উচ্ছ্বসিত হলো। এক্সেলেন্ট, প্রণাম করতে ইচ্ছে করছে স্যার আপনাকে। কোথায় আমাদের প্রতাপরঞ্জন স্যার? কেন যে আপনি লেখক হলেন না? হয়েছে হয়েছে, ওই যে বললাম, শব্দ ব্রহ্মের পুঁচকে অবতার। আমি বলবো, তুমি লিখবে বলেই তো তোমাকে বলা। তুমিও প্রজাপতি ব্রহ্মা ঠাকুরের মতো ছোটখাটো অবতার। বর্ণদ্বীপের প্রতি যেটুকু অভিমান ছিল চলে গেল অনুজার। মুগ্ধ চোখে একবার বর্ণদ্বীপকে, পরক্ষণে দেবনারায়ণবাবুকে দেখে বলল, ওরে বাবা, কাদের মধ্যে আমি? না না না, তুমিও কিছু কম নও অনুজা। ঈশ্বরের হ্লাদিনী শক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রকাশ। আরে তোমরা আছো বলেই তো আমরা আনন্দে থাকি।
নইলে কে থাকতো বলো তো এই কষ্ট দুঃখের গরম পৃথিবীতে? কি যে বলেন, আপনি বলুন স্যার, তারপর? হ্যাঁ বলি তো, সেদিন রাতে এক ফোঁটা ঘুম হলো না। কালে মনে হচ্ছিল কখন সকাল হবে, কখন রসগোন্ডায় যাব। লোকটাও তো যাবে। তো আমরা বেরোবো 7টায়, তারা আরেকটু আগে 6টায়। ফলে দেখা আমাদের হবেই, কেউ আটকাতে পারবে না। তারপর যে কি হবে। পরের দিন ঠিক কাঁটায় কাঁটায় সকাল 7টায় গাড়ি চলে এলো। 8 আসনের বড় প্রাইভেট কার। সারা রাত ঘুম নেই, মাথাটা টিপটিপ করছিল, ম্যাচ ম্যাচ করছিল শরীর। আমি তোয়াক্কা না করে লাফিয়ে উঠে পড়লাম গাড়িতে। ড্রাইভারকে বললাম, জলদি গাড়ি স্টার্ট कीजिए ভাই, তুরন্ত जाना है, তুরন্ত। সৌম্য হাসতে হাসতে তার মাকে বলল, দেখো মা, বাবা কেমন বাচ্চাদের মতো করছে। দেখ আবার, এ তোর বাবা কিনা। শুনছিস তো, বাবার মতো চেহারার একজন লোক কিন্তু এখানে এসেছে। বাবা নয়, অন্য লোক। সকলেই মৃত নগরীর নাগরিক। মরেই আছে, আমার শুধু বেঁচে ওঠার পথ হয়েছে। সারা রাত নিজের সঙ্গে যুদ্ধ করে দেহে মনে ক্ষত বিক্ষত হয়ে মনোভাব তখন আমূল বদলে গেছে আমার। জীবন মানে তো কষ্ট। সুন্দর বলে লাগলেও জগৎ ত্রিতাপ, দুঃখ তাপের জ্বলন্ত অগ্নিকুণ্ড। আমি ওদের কথায় কান দিলাম না। দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলাম কখন রসগোন্ডায় পৌঁছবো, কখন লোকটার মুখোমুখি হব, মুক্ত হয়ে মহাশূন্যের অংশ হয়ে যাব। তো মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম রসগোন্ডায়। দুর্দান্ত স্পট, বুঝলে। টানা পাঁচিলের মতো পাহাড়ের প্রশস্ত খাঁজ দিয়ে অজস্র ধারায় ঝাঁপিয়ে পড়ছে জলপ্রপাত। বহু দূর পর্যন্ত ফোয়ারার মতো উঠে আসছে জলের ছাট। এত সুন্দর দৃশ্য, অথচ 7 সকালে দেখার জন্য একজনও দর্শনার্থী নেই। নেই তো নেই, সব মায়া, সব মায়া। নেই, অথচ হয়ে থাকার ছদ্মবেশ ধরে কি চতুরভাবেই না আমাদের ঠকিয়ে দিচ্ছে। জগৎ শুধু দুঃখময় নয়, তঞ্চক। আমি চারদিকে তাকালাম। ছেলেটি তার জামাইবাবুকে নিয়ে আসবে বলল, তারাই বা গেল কই? তো চেয়ে আছি, বাচ্চারা বলছে, ওয়াও, কি দারুণ, তাই না দাদা? এই বলে কলকল করতে করতে ছুটল। কাঁধে ক্যামেরা ঝুলিয়ে সুমনরাও হাঁটা লাগালো। আমায় বলল, চলুন দেবদা, আমরা এগোই। তোমরা এগো, আমি আসছি। সুমন আমার মতলব বুঝল। আপনার ডুপ্লিকেটকে খুঁজছেন, বোধহয় হাসেননি। এ হতেই পারে না। এই বলে অস্থিরভাবে একটু এগিয়ে খোঁজাখুঁজি করতে দেখলাম প্রথম ওয়াচ টাওয়ারের কোণের দিকে গাছের ছায়ায় স্ট্যান্ড করা আছে লাল রঙের একটা প্রাইভেট কার। তার মানে এসেছে, এসেছে। আমার আর তর সইল না। হনহন করে হাঁটতে শুরু করলাম সেদিকে। হাঁটতে হাঁটতে গাড়িটার কাছে এসে চমকে গেলাম। আরে, এই গাড়িতে তো বছর 4 আগে প্রথমবার সুমনের সঙ্গে রসগোন্ডা এসেছিলাম। আবার কি অদ্ভুত মিল। বিস্ফারিত চোখে চেয়ে আছি। কানে এলো পরিচিত গলা। ফলস দেখলেন জামাইবাবু? আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম কিছু দূরে শতরঞ্চি পেতে শাল গাছের ছায়ায় বসে ছেলেটি আমার দিকে চেয়ে আছে। আবার সে আমাকে তার জামাইবাবু বলে ভুল করেছে। তাই পাল্টা প্রশ্ন করলাম, কতক্ষণ এসেছেন আপনারা? ছেলেটা এবার চট করে ভুলটা ধরল। এই যা, আবার সেই ভুল। এই তো ঘন্টাখানেক হলো এসেছি। আপনারা এই এলেন দাদা? কথাটা কানেই গেল না আমার। আমার বুক কাঁপতে শুরু করেছে। অস্থিরভাবে প্রশ্ন করলাম, আপনার জামাইবাবু কোন দিকে গেছেন সুমন? ছেলেটা দেখছে আমাকে। কাল রাতে বাতির আলোয় দেখেছিল, আজ দেখছে ফটফটে দিনের আলোয়। বলল, কোথায় আবার? ফলসে। ওই তো ফলসের দিকেই গেল। আসলে কি জানেন, মুডি লোক তো, আর শরীরটাও খুব একটা ভালো নয়।
নিজের দিকে কোনো কেয়ার নেই, কোথায় না কোথায় চলে যায়, ধরেই রাখা যায় না। আমার মতো লোকটারও শরীর খারাপ? তা তো হবেই। আমার মতো মুড়ি সব মিলে যাচ্ছে। আমি চোখ ফালা ফালা করে চেয়ে আছি, ছেলেটির ভুরু কুঁচকে উঠল, প্রশ্ন করলো, আচ্ছা, আপনার চোখ লাল কেন? দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খুব একটা ভালো নেই। ও কিছু নয়। আর দাঁড়ালাম না, ফলসের দিকে হাঁটা লাগালাম। পথে শালাদের ক্রস করছি, তারা থামতে বলল, আমি থামলাম না, হাঁটার গতি বাড়ালাম। প্রায় ছুটতে ছুটতে কিছুটা যেতেই দেখলাম ওয়াচ টাওয়ার, পরপর দুটো, তার মধ্যে যেটি ফলসের সবচেয়ে কাছে। ছুটে সিঁড়ির কাছে গিয়ে ঘাড় তুললাম। ওপরে ছেলে মেয়েদের গলা পাওয়া যাচ্ছে। লোকটা কি ওখানেই আছে? আমি ঢোক গিলে দম নিয়ে সিঁড়ি বেয়ে তত্তর করে উঠে পড়লাম ওপরে। প্ল্যাটফর্মে পা দিয়ে দেখলাম আমার আগেই সেখানে পৌঁছে গেছে সৌম্য আর টুই। রেলিংয়ে বুক চেপে ঝুঁকে বিশাল জলপ্রপাত দেখছে, কিন্তু শুধু তারাই আছে, লোকটা নেই। নিশ্চিন্ত হলাম, আবার হতাশও হলাম। জলপ্রপাতের ছিটকে আসা জলকণায় সৌম্য আর টুইয়ের মুখ ভিজে সপসপ করছে, আনন্দের চিৎকার করে আকাশ ফাটিয়ে দিচ্ছে। আমি চেয়ে রইলাম। দেখতে দেখতে তাদের প্রতি অদ্ভুত এক করুণায় ভরে উঠল মন। নিজেরা জানেও না যে জীবিতই নয় তারা। তাদের আনন্দ তাদের নয়, অন্য কারো আনন্দ। আমি উত্তেজিতভাবে সৌম্যকে শুধালাম, এই এখানে কাউকে দেখেছিস? হ্যাঁ, তুমি হাঁপাচ্ছ কেন বাবা? বল না, দেখেছিস আমার মতো দেখতে লোকটাকে? তোমার নকল লোকটা? হ্যাঁ, ফলসের তলায় দেখলাম তো যেন একটু আগে। তুইও ঘাড় নাড়ল। হ্যাঁ পিসে মশাই, তোমার নকল জানলে তো ভালো করে দেখতাম। জলে মাঝামাঝি গেলে জলপ্রপাতের কাছে যাওয়া যায়, একেবারে হাতের নাগালে। কিন্তু পা না ভিজিয়ে পাথর ডিঙিয়ে পথ করে যাওয়া রীতিমতো বিপজ্জনক। প্রাণ হাতে করে গতবারে গেছিলাম, লোকটাও সম্ভবত সেদিকেই গেছে। কাশবনের ঝোপঝাড়ের আড়ালে দাঁড়িয়ে ভিজতে ভিজতে নির্ঘাত হাঁ করে দেখছে জলপ্রপাতের অপার সৌন্দর্য। লোকটা দেখছে আমার মতো মুডি শুধু নয়, অ্যাডভেঞ্চার প্রিয়। প্রকৃতি দেখলে তারও মাথার ঠিক থাকে না। উদ্ভ্রান্তের মতো ওয়াচ টাওয়ার থেকে নেমে হাঁটা লাগাবো, সুমনরা পথ আটকালো। পেছনে সাথী আর আমার স্ত্রী। আমি গলা তুললাম, আরে সরো, নদীতে যাব। কি পাগলামি করছো? পড়ে টড়ে পা ভাঙবে নাকি? কাল অমরকণ্টক যেতে হবে, ভুলে গেলে? শুধু অমরকণ্টক নয়, ফেরার পথে জব্বলপুরের মার্কেট রক্সও যাব। সেখান থেকে বাড়ি, অফিস, সংসার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অনেক কাজ। সেসব কমপ্লিট না করে এখনই চলে যেতে হবে। মানুষ হয়ে জন্মেছে যখন, তার দায় না ঠেলে উপায় কি? পালাবো কি করে? বেশ বসে এনেছিলাম মনটা, আবার দমে যাচ্ছিলাম। তাড়াতাড়ি জোর করে ভাবতে চাইলাম, মেকআপ করা, আসল ভাঁড়ামো ভণ্ড পৃথিবীর প্রতি কিসের মায়া, কিসের দায়? মৃত জগতের মৃত বাসিন্দাদের শক্তি কি করে? যা নেই সংসারের কিসের লেনা দেনা? সব ধোঁকা টাটি। সঙ্গে সঙ্গে মন খারাপ ঝেড়ে ফেললাম। বললাম, কিচ্ছু হবে না, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। তোমাদের কাকিমাকে সরিয়ে আবার হাঁটা লাগালাম। কাকিমা আমায় ডাকতে লাগলেন, তার সঙ্গে গলা মেলালো সুমনরাও। সকলে মিলে বারণ করছে আমায়, ফিরে আসতে বলছে। কিন্তু আমি তখন আর আমার মধ্যে নেই। ঘোরের মধ্যে ডিঙিয়ে যাচ্ছি পাথরের পর পাথর। পা স্লিপ করে হোঁচট খেয়ে পড়ছি, হাঁটুতে পায়ে লাগছে, ছাল উঠে যাচ্ছে, রক্ত ফুটছে, জলে ভিজে যাচ্ছি। গা দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়া ঘাম ধুয়ে যাচ্ছে, কিন্তু আমি থামছি না। লোকটা আমাকে যেন নিয়তির মতো টানছে, নিজেকে ধরে রাখতে পারছি না। বোল্ডার পাথর ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়েই চলেছি। সে যে কি মরণ দৌড়!
এখনো ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায় বর্ণদ্বীপ। দেবনারায়ণ বাবু থামলেন, তাকালেন বর্ণদ্বীপ অনুজার দিকে। তোমাদের জন্য চা বলি? এই সময়ে চা? কৌতূহলে মাথা ফাটছে দুজনের। চেঁচিয়ে উঠল সমস্বরে, না না, চা পরে হবে। হ্যাঁ হ্যাঁ, চা পরে। তারপর তারপর কি হলো স্যার? বলুন না, আগে আপনি সেটা বলুন। তারপরেই তো শুরু হলো আসল খেলা। এমন খেলা গ্যালারিতে বসে দেখলেই ভালো, মাঠে নেমে খেলার অসহ্য চাপ। বড় জোর মিনিট 10 বাঁকা লাঠির মতো পথের ঢাল বেয়ে চলে এলাম ফলসের পাথুরে পাঁচিলের ঠিক সামনে। অনেকটা জায়গা জুড়ে জলরাশি কান ফাটিয়ে আছড়ে পড়ছে কয়েকশো ফুট নিচে। উড়ন্ত জলকণায় ঘুরছে রামধনু, দুলতে দুলতে নদীর তীরের কাশ বনে মিলিয়ে যাচ্ছে। সে এক পাগল করা দৃশ্য। এসব ফেলে এখনই চলে যেতে হবে, হয়তো সাজানো, কিন্তু এমন করেও সাজানো যায়। মুখটা হু হু করছিল, মন খারাপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল ফের। ঠিক তখনই ঘটল ঘটনাটা। দূরের কাশের বন থেকে বেরিয়ে এলো লোকটা, হাতে এক গোছা কাশফুলের ডাঁটি। চোখ স্থির হয়ে গেল আমার, বুকের ধড়াস ধড়াস শব্দ থেমে গেল যেন। আর কয়েক সেকেন্ড, তারপরেই বিকট বিস্ফোরণের কান ফাটানো শব্দে বিগ ব্যাং নয়, বিগ ক্রাঞ্চে মিলেমিশে এক হয়ে সর্ষে দানার থেকে লক্ষ গুণ ছোট হয়ে আমরা থেকে নির্বিকল্প সকলের হয়ে যাব। কিন্তু না, কিছুই হলো না। বরং কি আশ্চর্য, 4 বছর আগের দিনটা ভেসে এলো চোখের সামনে। প্রথমবার এখানে এসে আমিও তো ওই কাশ বনে গিয়ে কাশফুল তুলেছিলাম। আজকের ছেলেটির মতো সেদিনও সুমন আমার পেছনে না ছুটে গাড়ি স্ট্যান্ড করে গাছের ছায়ায় বসে অপেক্ষা করছিল। আবার সে অকল্পনীয় মিল। হচ্ছেটা কি? ভ্যাবাচ্যাকা মেরে দাঁড়িয়ে আছি, লোকটাও এক দৃষ্টি দেখছিল আমায়। কয়েক সেকেন্ডের মধ্যে যা হবে ভেবেছিলাম তা না হয়ে পাথর ডিঙিয়ে নদী পেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, এত কাছে যে তার নিঃশ্বাস ফেলার শব্দও শুনতে পাচ্ছি। আরে, এইভাবে নিঃশ্বাস তো আমিও ফেলি, এইভাবেই তাকাই, চোখ পিটপিট করি। আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি, দেখছি দুজন দুজনকে। হ্যাঁ, হবে কল আমার মতো লোকটা। পা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু আলাদা করা যায় না, শুধু একটাই পার্থক্য, 4 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন পেটের চুল আঁচড়াতাম, এরও তাই। যাক বাবা, একটা পার্থক্য অন্তত আছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছেন? অদ্ভুত, আপনি দেখতে ঠিক আমার মতো। আমি আপনার সিনিয়র মশাই, আপনি বরং দেখতে আমার মতো। লোকটা চেয়ে রইল। দেবনারায়ণ বাবু থামলেন, ঘটনার উপসংহার টানবেন এবার। দেখছেন বর্ণদ্বীপকে আর অনুজাকে। প্রশ্ন করলেন, বলো, কি বুঝলে তোমরা? বর্ণদ্বীপ কি বলবে ভেবে পাচ্ছে না। চমকে উঠল অনুজা, একেবারে আচমকাই। বর্ণদ্বীপের দিকে চেয়ে শ্বাস চেপে বলল, এমন একটা গল্প তুমিও লিখেছিলে না দীপ? আমি ঠিক জ্যান্ত ভূত। হ্যাঁ, জ্যান্ত ভূত, মনে পড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, জ্যান্ত ভূত। স্যার, লোকটা ছিল আপনার মরে যাওয়া 4 বছর আগের ভূত। সেকেন্ডে সেকেন্ডে আমরা মরছি, এই মরছি আবার জন্মাচ্ছি। 1 সেকেন্ড পরের আমি আমার 1 সেকেন্ড আগের ভূত বই না। এই আইডিয়াটা তো আপনিই আমায় দিয়েছিলেন। তা তো বটে, তা তো বটে। দেবনারায়ণ বাবুরও মনে পড়ল। উচ্ছ্বসিত হয়ে ঘাড় নাড়িয়ে জুড়লেন, অ্যাকচুয়ালি দ্বিতীয়বার রসগোন্ডা যার সঙ্গে দেখা হয়েছিল
সে বা আমি কেউ কারো অরিজিনাল ছিলাম না। লোকটা ছিল 4 বছর আগে মরে যাওয়া আমারই জাস্ট অতীত। 4 বছর আগেকার আমারই অ্যাকশন রিপ্লে খাটছিল বেচারা। মানুষ যেমন নকল হয়, নকলেরও নকল হয়। সেদিনও তাই হলো। বলতে বলতে দেখো গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো, ঠিক তখনই অল অফ এ সাডেন সময়ের মুখ ঘুরে গেল। একটা দমকা হাওয়া উঠল, কাশবন জোরে জোরে মাথা দোলাতে শুরু করলো। উড়ে আসা প্রপাতের জল কুয়াশায় ঢেকে গেল চারপাশ। লোকটা চোখের সামনে থেকে বেমালুম ভ্যানিশ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। চেতনা হলো সুমনের গলায়। পাথর ডিঙিয়ে এসে আমার হাত ধরে ভয়ার্ত গলায় বলছে, আরে পড়বেন নাকি জলে? কি করছেন দেবদা? আমি তাকিয়ে দেখলাম মোষের পিঠের মতো বিরাট কালো বোল্ডারের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে। থরথর করে কাঁপছে হাঁটু, নিচে গর্জন করে ঘূর্ণি হয়ে জল ফুটছে, ফুঁসছে। পাথরের ধাক্কা খেয়ে ছিটকে ছিটকে যাচ্ছে। পড়লে আর দেখতে হবে না। টেনে কোথায় নিয়ে ফেলবে তার ঠিক নেই। সুমনের হাত ধরে অতি কষ্টে নিরাপদ স্থানে উঠে শুধলাম। লোকটা কোথায় গেল সুমন? কি, কার কথা বলছেন? আরে তোমাদের জয়ন্ত কলিয়ারিতে তোমার যে নাম, সেই নামে সুমন বলে একজন কাজ করে না? সেও তোমার মতো দেখতে। তার জামাইবাবু, সেও আমাদের বাড়িতে থাকে। তার কথাই বলছি রে বাবা। সুমন? সার্ভে অফিসার সুমন? কিন্তু কিন্তু আপনি সুমনকে চিনলেন কি করে দেবদা? আরে হ্যাঁ 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 হ্যাঁ, ওকে অনেকটা আমার মতো দেখতে ছিল বটে। ওই লোকে আমাদের নাম দিয়েছিল মানিক জোর। কিন্তু তার জামাইবাবুর কথা আপনি জানলেন কি করে? হ্যাঁ হ্যাঁ, ওই বছর 4 আগে এখানেই এই পা ফসকে নদীতে পড়ে মারা গিয়েছিল তার জামাইবাবু। তারপরে অবশ্যই সুমন ট্রান্সফার নিয়ে ঝরিয়ায় চলে যায়। হাড় কেঁপে গেল আমার। দেবনারায়ণ বাবুর সঙ্গে সঙ্গে বর্ণদীপদেরও। অনুজা সোফা থেকে লাফিয়ে উঠল। মরে গেছিলেন? হ্যাঁ, 4 বছর আগে আপনি সত্যি মরে গেছিলেন স্যার? কেন, অসুবিধে কি? সবাই তো মরেই আছি। আরে বসো বসো, এক্সাইটেড হয়েও না। ভূতগ্রস্তের মতো বসে পড়ল অনুজা। বর্ণদীপেরও গলা কাঁপছে। তবে তবে আপনি কে বসে আছেন আমাদের সামনে? আপনি আপনি স্যার নন? না, তা তো জানি না। কে কার আসল, কে কার নকল, কেই বা নকলেরও নকল। কার হয়ে কে কার সংসার করছে জানলে তো বলবো। তারপর তোমাদের কাকিমা ততক্ষণে আমার মাথা খারাপ হয়ে গেছে বলে কেঁদে কেটে একসা। তার কান্না দেখতে দেখতে সমস্ত ঘোর কেটে গেল। ভার কেটে মাথা ও শরীর ঝরঝরে হয়ে গেল। গভীর আনন্দে ভরে উঠল মন। মনে হলোই বা এটা সাক্ষাৎ মৃতের নগরী। কিন্তু এই টান, এই ভালোবাসা কোথায় পাবো বলতে পারো? আর এমন অপূর্ব সুন্দর জলপ্রপাত, সকলে মিলে আনন্দ করে ঘুরে বেরিয়ে কাটানো মৃত জীবনও যে এত জীবন্ত রকমের আনন্দময় হয়, কে জানতো বর্ণদীপ? মৃতের কই, আনন্দের আনন্দের আমরা আনন্দ নগরীর বাসিন্দা। দেবনারায়ণ বাবু চুপ করলেন। বর্ণদীপ, অনুজা বিস্ফারিত চোখে চেয়ে রইল তাঁর দিকে।
107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন আনন্দনগরী। লিখেছেন শুভ মানস ঘোষ। দেবনারায়ণের ভূমিকায় অর্পণ। গল্পের কথক সোমক। গল্পের সূত্রধার সৌমি। বর্ণদ্বীপ অর্ণব। অনুজা অপরূপা। দেবনারায়ণের শ্যালক সৌমিক। সৌম্য সৌহার্দ্য। টুই শ্রেয়াংশী। দেবনারায়ণের স্ত্রী দেবলীনা এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় সুদীপ্ত। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।